আগের ভিডিওতে আমি তোমাদেরকে সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় হয়েছিল এই শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। 3 ধরনের আমরা শব্দ পড়েছিলাম, একটা শ্রুতিগোচর, একটা শ্রবণোত্তর আর একটা শ্রবণোত্তর। ঠিক আছে, তো এই একই পদ্ধতিতে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়, এটা আগের দিন বলা হয়নি, তো এখান থেকে আমি শুরু করছি। ওই একই জিনিসকে কাজে লাগিয়ে, মানে প্রতিফলনকে কাজে লাগিয়েই আমরা এখানে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করব। এখানে দেখো, এটাও তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, তবে ইম্পর্টেন্ট এর আগেরটা সমুদ্রের গভীরতা নির্ণয়, যে কোনো একটা আসতে পারে, আমি বলছি না যে এটাই ইম্পর্টেন্ট বলে এটাই আসবে। তবে এই মানে উচ্চতা নির্ণয় কিভাবে আমরা করব শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে বা শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে, সেটা তোমাদের আসে 3-4 নম্বরের কোশ্চেনে। তো উচ্চতা কিভাবে নির্ণয় হয়েছে দেখো, এই একইভাবে একই কথা আগের মতোই এখানেও আছে। মনে করা হচ্ছে যে মাটি, এটা ধরো মাটি, এই যে তোমাদের ডট ডট করে এরকমভাবে যে একটা অনুভূমিক প্লেন টাইপের দেখানো হয়েছে, এটা ধরো মাটি। মাটি থেকে মনে করা হয়েছে এই উচ্চতা, মানে এই হাইটে একটা এরোপ্লেন কি যাচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। এই যে বলেছে যে শব্দের প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায়। ধরা যাক একটি এরোপ্লেন মাটি থেকে এই যে এইচ উচ্চতা নিয়ে ভি, স্মল ভি, ঠিক আছে, এটা এরোপ্লেনের বেগ, ভি বেগে অনুভূমিকভাবে এ থেকে বি এর দিকে উঠছে, মানে এ বিন্দু থেকে এখান থেকে ধরো শুরু করেছে, এখান থেকে এই দিকে বি বিন্দুর দিকে যাচ্ছে। এবার বলেছে এ বিন্দুতে থাকাকালীন ধরা যাক এরোপ্লেন থেকে একটা শব্দ সৃষ্টি করা হলো। তোমাদের সবার কাছে বই আছে, তোমরা মেলালে দেখতে পাবে। আমি আর ওই দিকের পাতাতে আছে, আমি একটু বলে দিই, তারপরে ওদিকের পাতাটা দেখাচ্ছি। মানে মনে করা হচ্ছে কি না, এ বিন্দু থেকে এদিকে যাত্রা করছে, তো এ বিন্দুতে মনে করা হলো একটা, এখান থেকে যখন শুরু করলো যাত্রাটা, তো এখান থেকে একটা শব্দ আমরা সৃষ্টি করলাম। ঠিক আছে, তো ওই শব্দটা আমরা মনে করছি যে বি বিন্দুতে যখন এরোপ্লেনটা পৌঁছাচ্ছে, বি বিন্দুতে আমরা পাচ্ছি, এবং এই শব্দটা উৎপন্ন হওয়ার পর কি না, শব্দ তরঙ্গ এইভাবে আমরা ধরে নিচ্ছি যে এই পথে আসছে, এ সি এই পথে এসে এটা মাটি, মাটিতে প্রতিফলিত হয়ে আবার সি বি এই পথে ফিরে যাচ্ছে, এবং আমরা বি বিন্দুতে শব্দটা শুনতে পাচ্ছি। এবং আমরা এখানে ধরে নিচ্ছি নিজেদের সুবিধার জন্য যে টি সময় পরে আমরা এই শব্দটাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে, কিছুই নয়, মনে করা হচ্ছে এই বিন্দুতে থাকাকালীন একটা তোমার প্লেন থেকে একটা শব্দ উৎপন্ন হলো, সেই শব্দটা আমরা বি বিন্দুতে টি সময় পরে শুনতে পাচ্ছি, আর আমরা ধরে নিচ্ছি যে শব্দ তরঙ্গ এখানে এ বিন্দুতে উৎপন্ন হওয়ার পরে এইভাবে এসি পথে এসছে, মাটিতে প্রতিফলিত হয়েছে, আবার সিবি পথে ফিরে গেছে। মানে এইভাবে শব্দ তরঙ্গের গতিপত্রা। ঠিক আগেরটার মতো, যেমন আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করার সময় আমরা ধরে নিয়েছিলাম যে এখানে একটা প্রেরক যন্ত্র, মানে এটা সমুদ্রের যে উপরিতল, সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম এক্স গভীরতা, এরকম একটা যন্ত্র রেখেছি এখানে সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য। আমরা ঠিক একইভাবে করেছিলাম, এটা সমুদ্রের তলদেশ, আর এখানে যেহেতু প্লেন তো আকাশে ওড়ে, তাই জন্য আমরা মাটিকে ধরছি, মানে এটা প্রতিফলিত শব্দ তরঙ্গটা। তো যাই হোক, এইভাবে এসি পথে এসে সিবি পথে ফিরে গেছে, আর টি সময় পরে আমরা শব্দটা শুনতে পাচ্ছি। আর এখানে ধরে নিচ্ছি কি না, স্মল ভি এখানে তোমার এই যে দেখো, স্মল ভিটা এটা এরোপ্লেনের গতিবেগ, আর ক্যাপিটাল ভিটা বায়ুতে শব্দের বেগ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করে বের করব। তো দেখো, ছবিটা এখানে আছে, আমি ছবিটা দেখি তোমাদের বলছি। তোমাদের বইতে তো সবার কাছে বই আছে, বইতে ক্যালকুলেশন করা আছে, আমার বলার সাথে সেটা মেলাও। কি বলেছে না, এখানে আমরা ধরে নিচ্ছি মূল যে শব্দ, মানে এ বিন্দুতে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেই শব্দ, আর সি মানে মাটিতে প্রতিফলিত হওয়ার পর আমরা বি বিন্দুতে সেই প্রতিধ্বনিটা শব্দ শুনতে পেয়েছি, তাদের মধ্যে সময়ের ব্যবধান কি না টি, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আর বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি। তাহলে এবার আমরা কিভাবে প্রমাণ করব, কি বলেছে না, এ বি এই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি, এ বি সমান স্মল ভি টি। এটা তোমাদের বইতেই আছে, পরের পাতাতে আছে, আমি মানে একসঙ্গে এদিকে একবার ওদিকে একবার দেখাতে অসুবিধে বলে আমি দেখাচ্ছি না, তোমরা নিজেরা বই দেখে এটা দেখে নাও, এই কথাটাই লেখা আছে। তো এ বি এই দূরত্বটা কি না স্মল ভি টি। কী করে না, আমরা জানি বেগ সমান সরণবায়ী সময়, আগের দিনও বলেছিলাম ওই একই কনসেপ্টকে কাজে লাগিয়ে,
তাহলে এটা এরোপ্লেনের ক্ষেত্রে যদি বেগ হচ্ছে স্মল ভি হয় আর সরণ এখানে আমরা হচ্ছে কি ধরেছি না টি সময় পরে আমরা শব্দটা শুনতে পাবো, তাহলে সরণ কত মানে এবি এই দূরত্বটা কত স্মল ভি ইন্টু টি, তাই জন্যে এবি সমান ভিটি। এটা হলো। আবার কি না এসি, এই যে এসি এই দূরত্ব প্লাস হচ্ছে সিবি এই দূরত্ব সমান কি না ক্যাপিটাল ভিটি। কি করে হচ্ছে দেখো, আমরা একবার কি ধরছি, যদি ধরো এ থেকে হচ্ছে মূল শব্দ উৎপন্ন হওয়ার পর বি বিন্দুতে আমরা যদি শব্দটা শুনতে পাই, যদি একবার এই পথে ধরছি আরেকবার মনে করছি এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে সি বিন্দু মানে মাটিতে প্রতিফলিত হয়ে আবার হচ্ছে ফিরে গিয়ে আমরা বি বিন্দুতে তার প্রতিধ্বনি শুনতে পেয়েছি। তো দুভাবে হচ্ছে বলছি, একটা ডাইরেক্ট এখানে হচ্ছে এরোপ্লেন উড়ছিল বা এরোপ্লেনের বেগ ছিল স্মল ভি, এখানে দুটো ক্ষেত্রেই কিন্তু টি সময় পরেই আমরা শব্দটা বি বিন্দুতে শুনতে পাবো, কিন্তু আমরা এক্ষেত্রে এবি দূরত্ব নির্ণয় করার সময় আমরা ধরে নিচ্ছি এরোপ্লেনের গতিবেগ, আরেকবার যখন আমরা ধরছি যে মাটিতে প্রতিফলিত হয়ে শব্দের প্রতিধ্বনিটা আমরা বি বিন্দুতে টি সময় পর পেলাম, মানে যে শব্দটা পেয়েছিলাম টি সময় পর সেটা হচ্ছে এইভাবে প্রতিফলনের ফলে হয়েছে। সেক্ষেত্রে যেহেতু বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি ছিল, তাহলে আমরা বলতে পারি এখানে এসি প্লাস সিবি সমান ক্যাপিটাল ভি টি। এই দুটো ভি কিন্তু আলাদা, মানে শব্দ এখানে উৎপন্ন হওয়ার পরে এসি পথে এসছে, তাই জন্য এসি প্লাস সিবি টোটাল যে সরণটা ঘটেছে সেটা কিন্তু ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়। এক্ষেত্রে শব্দের বেগ বায়ুতে ক্যাপিটাল ভি, তাই জন্য আমি এই ভি ধরেছি। ঠিক আছে, এই গেল। নেক্সট হচ্ছে আমরা কি দেখব না আমাদের উদ্দেশ্য হচ্ছে এই উচ্চতাটা হচ্ছে নির্ণয় করা। তাহলে এবি পেয়ে গেছি, এসি প্লাস সিবি পেয়ে গেছি, তাহলে বলতে পারি এসি প্লাস সিবি সমান যদি ভিটি হয়, এসি সমান সিবি সমান হাফ ভিটি। এটা ঠিক আছে। এই তো এখানে ছবি দেখি তো তোমরা বুঝতে পারছো যে এসি আর সিবি এটা হচ্ছে সমান, মানে এই এসি সমান হচ্ছে সিবি, তাহলে এটা প্লাস এটা সমান যদি টোটাল ভিটি হয়, তাহলে আমরা বলতে পারি এসি সমান সিবি সমান কি হাফ ভিটি। এই হলো। এবার দেখো এএন এই টোটাল দূরত্ব এবি এই দূরত্বটা কত ছিল স্মল ভিটি, তাহলে এক্ষেত্রে এই যে সিএন এন যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এ এন সমান এন বি সমান হচ্ছে হাফ স্মল ভিটি। শুধু ভিটা একটু তোমরা খেয়াল রাখবে, এ বি এই দূরত্বটা ডাইরেক্ট বের করার সময় আমরা এরোপ্লেনের যে গতিবেগ স্মল ভি সেটা ধরেছি, আর এক্ষেত্রে প্রতিফলনকে কাজে লাগিয়ে যখন আমরা প্রতিধ্বনি ধরছি যে এ বিন্দুতে শব্দ উৎপন্ন হওয়ার পর টি সময় পরে বি বিন্দুতে তার প্রতিধ্বনি শুনতে পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা বায়ুতে শব্দের বেগ যে ক্যাপিটাল ভি সেটাই কিন্তু হচ্ছে আমরা হিসেব করছি। তাহলে এক্ষেত্রে এ বি সমান ছিল স্মল ভি টি, তাহলে এন যদি মধ্যবিন্দু হয় এ বি সরল লেখার, তাহলে আমরা তো জানি যে মধ্যবিন্দু কি করে মানে লম্ব, তো সিএন হচ্ছে এ বি সরল লেখার ওপর লম্ব, তাহলে কি এটা সমান দুখণ্ডে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এ এন সমান এন বি, এটা দুটো সমান। আর এই টোটাল দূরত্ব যদি ভিটি হয় তাহলে এর অর্ধেক কত হবে হাফ ভিটি স্মল ভিটি এক্ষেত্রে, আর এটা সমান এটা এসি সমান সিবি টোটাল দূরত্বটা ক্যাপিটাল ভিটি যদি হয়, তাহলে এক্ষেত্রে এসি সমান সিবি সমান হাফ ভিটি। এই হচ্ছে গেল। এবার আমরা ধরে নিয়েছিলাম সি বিন্দু থেকে এন বিন্দু এটা হচ্ছে মাটি থেকে এইচ উচ্চতা, এটা হচ্ছে এইচ, তাহলে আমাদের উদ্দেশ্য এইচ বের করা। তাহলে আমরা এ এন পেয়ে গেছি, সি এন পেয়ে গেছি, এ সি পেয়ে গেছি, সি এন হচ্ছে কত আমরা বের করব। দেখো তোমরা এদিকটাও ধরতে পারো এদিকটাও ধরতে পারো, কারণ এটা একটা বুঝতেই পারছো যে সমবাহু ত্রিভুজ, তো এটা হচ্ছে এর লম্ব, তো তাহলে কি দুটো অতিভুজে বিভক্ত হয়ে গেছে। এবার অতিভুজের স্কোয়ার সমান কি মানে সমকোণী ত্রিভুজ আর কি, তো এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ, সমকোণী হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমকোণী হচ্ছে সমদ্বিবাহু না সমকোণী বা একটা ত্রিভুজ। তো এক্ষেত্রে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার তোমরা এই পার্টটাও ধরতে পারো এই পার্টটাও ধরতে পারো, দুটো যে কোনো পার্ট ধরলে একই হচ্ছে তোমার মানে ইকুয়েশানটা আসবে। তো এক্ষেত্রে দেখো তাহলে আমরা বলতে পারি এই যে এ সি এখানে তোমাদের এই পার্টটা ধরেই করা আছে, তাই জন্য আমি এটাই বলছি সি এন স্কোয়ার
মানে প্রথমে হচ্ছে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান এএন স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার, ভূমি প্লাস লম্ব স্কোয়ার। এবার আমাদের উদ্দেশ্য সিএন বার করা, তাহলে সিএন এর স্কোয়ার সমান কত হবে, এসি স্কোয়ার মাইনাস এএন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি সমান আমরা কত পেয়েছিলাম, হাফ ক্যাপিটাল ভি স্মল টি, আর এন কত পেয়েছিলাম, হাফ স্মল ভি স্মল টি। তাহলে সিএন স্কোয়ার সমান কত হবে, হাফ ক্যাপিটাল ভি স্মল টির হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হাফ স্মল ভি স্মল টির হোল স্কোয়ার। এবার আমি তোমাদেরকে এদিকটা দেখাচ্ছি, এই যে সিএন মানে এইচ, তাই সিএন এর জায়গায় হচ্ছে এইচ বসানো হয়েছে, মানে অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার সমান কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি ছিল এএন স্কোয়ার আর লম্ব হচ্ছে সিএন স্কোয়ার। এবার সিএনটা আমরা বের করব, এটা মানেই তো এইচই বের করা আমাদের উদ্দেশ্য। তা সিএন স্কোয়ার মানে কি, এসি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এদিকে নিয়ে চলে এসছে, আর কিছুই নয়। এবার এসি আমরা পেয়েছি হাফ ক্যাপিটাল ভি স্মল টি, তার হোল স্কোয়ার হয়েছে মাইনাস এএন বের করেছি, এই যে এএন হচ্ছে এএন হচ্ছে হাফ স্মল ভি স্মল টি, তাহলে হাফ স্মল ভি স্মল টির হচ্ছে হোল স্কোয়ার দিয়ে এবার মান বসিয়ে দিচ্ছি। সিএন মানে এইচ এর স্কোয়ার সমান এবার টি স্কোয়ার বাই 4, যেহেতু নিচে হচ্ছে হরে 2 আছে, সেটা স্কোয়ারের বাইরে এলে কত হবে, 4 হবে, আর এখান থেকে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার, তাহলে এইচ সমান কত হবে, এর বর্গমূল করতে হবে। তো এটা তো বর্গমূল করলে টি, নিচেরটা 2, ঠিক আছে, আর এখানে রুট আসবে, তো রুট ভি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার, এটা একটা রাশিমালা বেরোলো। এবার যদি এই মানগুলো আমাদের জানা থাকে, সেক্ষেত্রে আমরা কত উচ্চতায় এরোপ্লেনটা উড়ছে সেটা আমরা কিন্তু জানতে পারবো। মানে যদি বায়ুতে শব্দের বেগ বলে দেয়, এরোপ্লেনের গতিবেগ কত সেটা বলে দেয়, কত সময় পরে আমরা এ বিন্দু থেকে শব্দ উৎপন্ন হওয়ার পর বি বিন্দুতে শুনতে পেয়েছি, সেই টাইম বলে দেয়, তাহলে কিন্তু আমরা হাইটটা বের করতে পারবো। আরেকটা কথা কি বলেছে, এইচের বাস্তব মানের জন্য অবশ্যই হচ্ছে এরোপ্লেনের গতিবেগ বায়ুতে শব্দের বেগের থেকে কম হতে হবে। কেন, দেখো এখানে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার, তো অবশ্যই এইচের বাস্তব মান বলতে যদি মানে পজিটিভ মান আনার জন্য, যদি ধরো ক্যাপিটাল ভি মানে বায়ুতে শব্দের বেগ যদি কম হয় আর এরোপ্লেনের গতিবেগ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি রাশিমালাটা মাইনাসে আসবে আনসার, তো সেটা তো আর বাস্তব হবে না, কাল্পনিক একটা রাশি হবে, মান আসবে। তাই জন্য বলেছে বাস্তব মানের জন্য অবশ্যই সবসময় এই ক্যাপিটাল ভি মানে বায়ুতে শব্দের যে বেগ তাকে কিন্তু এরোপ্লেনের যে গতিবেগ তার থেকে সবসময় কম হতে হবে। এবার বলেছে যদি কোনো এরোপ্লেনের বেগ স্মল ভি শব্দের বেগ ক্যাপিটাল ভি এর চেয়ে বেশি হয়, সুপারসনিক জেট প্লেন যেগুলো যাদের গতিবেগ খুব বেশি, সেই প্লেনের উচ্চতা কিন্তু এই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারবো না, এটাই হচ্ছে এখানে বলা আছে। তো কিছুই নয়, তোমরা একটু একবার বুঝলেই মানে একটু দেখলেই বুঝতে পারবে। ঠিক আগেরটার মতো, আগের দিন যেমন আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করেছিলাম, ঠিক একই রকমই ওখানে শুধু সমুদ্রের তলদেশে হচ্ছে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছিল, যার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম টি সময় পরে। এখানে হচ্ছে যেহেতু এটা এরোপ্লেন আকাশে ওড়ে, তাই জন্য মাটি এখানে প্রতিফলক হিসেবে কাজ করছে, এটাই হচ্ছে পার্থক্য। তো এই গেল। এবার দেখো এখানে এগুলো তোমরা নিজেরা এমনি রিডিং পড়ে নেবে, এগুলো জেনারেলি কোশ্চেনে সেভাবে কিছু আসে না, শর্ট কোশ্চেনের জন্য হয়তো টুকটাক ইম্পর্টেন্ট। এই যে আল্ট্রাসোনোগ্রাফিতেও বলেছে আল্ট্রাসাউন্ড যে স্ক্যানার যন্ত্রের সাহায্যে, এখানেও আমরা ওই শ্রবণোত্তর শব্দ তরঙ্গ মানে যেখানে সনক বা উৎসের কম্পাঙ্ক কত হচ্ছে 20,000 বারেরও বেশি হচ্ছে, মানবদেহের ভেতরের বিভিন্ন অঙ্গের ছবি তোলা হয়, একে আল্ট্রাসোনোগ্রাফি বলে, এগুলো তোমরা সবাই এখন জানো। এই পদ্ধতির সাহায্যে শরীরে থাকা লিভার হোক, গল ব্লাডার হোক, কিডনি হোক, সব কিছুরই আমরা ডিটেলস জানতে পারি, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোথাও স্টোন হয়েছে কিনা, কোথাও কোনো টিউমার হয়েছে কিনা, এগুলো সব হচ্ছে জানা যায়। তো এখানে কি বলেছে, শ্রবণোত্তর শব্দ তরঙ্গ শরীরের মধ্যে যখন পাঠানো হয়, সেইগুলো কি করছে না, শরীরের মধ্যে অঙ্গগুলি থেকে প্রতিফলিত হয়ে তড়িৎ স্পন্দন ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয়ে মনিটরে ছবি উৎপন্ন। তোমরা দেখেছো তো, যখন আল্ট্রাসোনোগ্রাফি হয় বিভিন্ন জায়গার ইউএসজি হতে পারে, শরীরের যে কোনো অঙ্গের হতে পারে, তো তার কি হয়, যেখানে তোমরা করো সেই আল্ট্রাসাউন্ডের পর একটা কি হয়, এরকম প্লেট টাইপের দেয়, যেটা ডাক্তাররা দেখে বলে যে আমাদের শরীরে কোনো অসুবিধা আছে কিনা। তো সেই যে ছবিটা উৎপন্ন কিভাবে হচ্ছে না, এই শব্দ তরঙ্গ পাঠানো হচ্ছে
সেখানে কি হচ্ছে, শরীরের ওই অঙ্গে প্রতিফলিত হয়ে সেটাই ইলেকট্রিক সিগন্যাল আকারে রূপান্তরিত হয়ে ওই মনিটরে কি হচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে। এবার সেখানে কোনো কমপ্লিকেশন বা কোনো অসুবিধা থাকলে সেটাই ফটোতে দেখা যায়, যদি নর্মাল থাকে সেটাও দেখা যাবে। তো এই পদ্ধতিতে এটা হয়। তো এখানে ধরো এখানে সেরকম কিছু এখান থেকে কোশ্চেন হয় না, বড়জোর বলতে পারি যে এখানে এই যে আল্ট্রাসাউন্ড যে হচ্ছে বা আল্ট্রাসোনোগ্রাফিতে, সেখানে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ তো পাঠানো হলো, সেটা কী আকারে হচ্ছে মনিটরে ছবি উৎপন্ন করছে, মানে এই যে প্রতিফলিত হয়ে তড়িৎ স্পন্দন বা ইলেকট্রিক সিগন্যাল হয়ে হচ্ছে রূপান্তরিত হচ্ছে। মানে ওইখানে শ্রবণোত্তর যে শব্দ তরঙ্গ সেটা কিসে রূপান্তরিত হচ্ছে, তখন তোমাদের বলতে হবে ইলেকট্রিক সিগন্যালে। নেক্সট বলেছে এই একই পদ্ধতিতে পানীয় জল দুধে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া ইত্যাদি মেরে ফেলে জল দুধকে পানীয়যোগ্য করা হয়। 3 নম্বর বলেছে কি বাদুড় ও তিমির গতিপথ নির্ণয়। তো এই যে বাদুড় বা তিমি এরা হচ্ছে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ উৎপন্ন করতে সক্ষম, ঠিক আছে। তো এদের যেটা হচ্ছে সুবিধা হয়, এর ফলে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ যেহেতু উৎপন্ন করছে, শব্দ তরঙ্গ কী হবে, মাধ্যম দিয়ে অগ্রসর হবে। এবার ধরো সামনে যদি কোনো বাধা থাকে, মানে ধরো বড় কিছু বা যা কিছু বাধা, সেখান থেকে প্রতিফলিত হয়ে যখন ওটা ফিরে আসছে, তখন এই শব্দটা, আর শ্রবণোত্তর শব্দ হচ্ছে যারা উৎপন্ন করতে পারে, বাদুড় হোক তিমি হোক, এরা শুনতেও পায়। তো যেহেতু প্রতিফলক যদি কোনো সামনে কিছু থাকে, তখন সেটা কি হবে, প্রতিফলিত হয়ে আবার ফিরে কানে আসবে। তো তখন ওরা বুঝতে পারে যে আমাদের এই পথে কোনো বাধা আছে, বা এই পদ্ধতিতে তারা স্বীকারও করে। এই যে বলা আছে সেই মতো বাদুড় ও তিমি তাদের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ধরো তিমি মাছ যাচ্ছে, কথায় বলছি, ধরো তো একটা সেই পথে ধরো কোনো একটা জাহাজ আসছে, ঠিক আছে, ঠিক জাহাজও একইভাবে তার গতিপথে কোনো বাধা আছে কিনা, এই যে এখানে সোনার যন্ত্র আমরা এক্ষুনি পড়বো, সেটা বুঝতে পারে। তিমি মাছের ক্ষেত্রেই বলছি, যেহেতু এটা যদি গিয়ে তরঙ্গটায় যদি কোনো বড় জাহাজে আঘাতপ্রাপ্ত প্রতিফলিত হয়, তখন সেখান থেকে একটা শব্দ উৎপন্ন হয়ে আসবে। তখন তিমি মাছ কী করে বুঝতে পারবে যে এই পথে যাওয়া ঠিক না, অন্য পথ চেঞ্জ করতে পারবে, মানে নিজেদের আত্মরক্ষার সুবিধেই বলো বা নিজেদের সুবিধের জন্যই এটা ওদের কাজে লাগছে। বা এই যে বাদুড় শিকার করছে, এখানে তোমাদের একটা ছবিও দেওয়া আছে, দেখো এই যে পতঙ্গের গায়ে প্রতিফলিত হয়ে ফিরে এসছে। তো বাদুড় বুঝেছে যে কিছু একটা আছে, তো এই পথে কি হয়, শিকার করতেও সুবিধা হয়। নেক্সট হচ্ছে সোনার। তো সোনার হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা একটা যন্ত্র। এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন হয় যে কোন যন্ত্রের সাহায্যে হচ্ছে আমরা এই যে জাহাজ বলবে তার কোনো মানে নেই, জেনারেলি এইভাবে কোশ্চেনটা হয়, সোনার কি, এরকম 1 নাম্বার আসতে পারে, তখন বলতে হবে সোনার হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই যন্ত্র হচ্ছে জাহাজের তলায় হচ্ছে লাগানো থাকে, যার ফলে এটা একটা, এই যে বললাম জাহাজের তোমার তলদেশে, বা জাহাজ ধরো যে পথে যাচ্ছে, জেনারেলি সমুদ্রের তলদেশে কোনো ধ্বংসাবশেষ আছে কিনা, বা ধরো কোনো বড় মাছের ঝাঁক বা বিশাল বড় কোনো তিমি বা হাঙর মাছ, তখন সেইগুলোতে কি হলো, ধাক্কা খেলে তো জাহাজের ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্যে আগের থেকে কি হয়, জানার জন্য এই যন্ত্রটা জাহাজের এরকম তলদেশে লাগানো থাকে। এই যন্ত্রের একটা প্রেরক পার্ট আর একটা গ্রাহক। ওই একইভাবে তোমরা যেমন সমুদ্রের গভীরতা নির্ণয় হয়েছিল দেখেছিলে, যে যন্ত্র লাগানো থাকে, সেটাই হচ্ছে সোনার যন্ত্র। তো এর পুরো নাম হচ্ছে এইটা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এখানে কি হয়, এই যে প্রেরক যন্ত্র যেটা, সেখান থেকে একটা এই শ্রবণোত্তর হচ্ছে এই দেখো 50,000 হার্জ এরকম কম্পাঙ্কের একটা শব্দ কি হয়, পাঠানো হয়। তো সেই কম্পাঙ্ক যখন সমুদ্রের তলদেশে গেল, যদি ধরো সাপোজ কোনো ধ্বংসাবশেষ থাকে, সেখানে প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে গ্রাহক যন্ত্রে এসে শোনা যাবে। এবার ওই যেমন আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করেছিলাম, সেই একইভাবে এই ধ্বংসাবশেষ হোক বা কোনো বাধা যেটা, সেটা কতটা নিচে অবস্থান করছে বা কতটা দূরে আছে, সেটা আমরা এখানে কি করব, ক্যালকুলেট করতে পারবো। তো এই থেকে কি হবে, কোনো বড় বিপদের হাত থেকে হচ্ছে জাহাজ কি হবে, রক্ষা পাবে। তো এটাই হচ্ছে সোনার যন্ত্র, ঠিক আছে। এখানে দেখো এই যে মাছের ঝাঁক, সাবমেরিন ইত্যাদিতে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে গ্রাহক, এই তরঙ্গ ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয়। এই একইভাবে যেমন আল্ট্রাসোনোগ্রাফিতেও শব্দ তরঙ্গটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয়েছিল, এক্ষেত্রেও তাই। শব্দ উৎপন্ন হওয়া এবং তার প্রতিধ্বনি ফিরে আসার মধ্যে সময়ের ব্যবধান সোনার যন্ত্রটি উল্লেখ করে। ধরা যাক এর মান হলো টি, মানে মনে করা হচ্ছে প্রেরক যে যন্ত্র, সেখান থেকে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ
পাঠানোর টি সময় পরে আমি গ্রাহক যন্ত্রে কি হচ্ছে ওই প্রতিধ্বনিটা শুনতে পাচ্ছি। তাহলে জলের মধ্যে ওই শব্দ তরঙ্গের বেগ ভি আর যন্ত্রটি থেকে বাধার দূরত্ব যদি ডি হয়, যেখানে তোমরা এখনি দেখলে এটা ধরো শোনার যন্ত্র আর এটা তলদেশ, এখানে একটা কিছু ধ্বংসাবশেষ আছে, তাহলে এই দূরত্বটা যদি ডি হয় তাহলে প্রতিধ্বনি শোনার জন্য আমরা জানি কি মানে উৎস আর প্রতিফলকের মধ্যে দূরত্ব যেটা তার ডবল হচ্ছে রাস্তা হচ্ছে অতিক্রম করে তবেই তো প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এই দূরত্বটা যদি ডি হয় তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 2D দূরত্ব হচ্ছে অতিক্রম করতে হচ্ছে, তবেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কারণ শব্দ তরঙ্গ প্রথমেই ডি দূরত্বে এলো, প্রতিফলকে বাধা পেলো, আবার ঘুরে ডি দূরত্ব অতিক্রম করবে, তবেই কিন্তু আমি প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে 2D এই দূরত্ব সমান কত না শব্দ তরঙ্গের বেগ হচ্ছে ভি, আর কত সময় পরে আমরা পেয়েছি শুনতে টি সময় পরে, মানে ওই স্মরণ সমান বেগ ইন্টু সময়, এই কনসেপ্টটাই কাজে লাগানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 2D সমান যদি ভিটি হয় তাহলে ডি সমান আমরা কি বলতে পারি হাফ ভিটি। তাহলে কতটা দূরত্বে হচ্ছে ওই ধ্বংসাবশেষ হোক বা কোনো সাবমেরিন হোক, মাছের ঝাঁক হোক অবস্থান করছে সেটা আমরা সহজেই ক্যালকুলেট করতে পারবো। এটা তোমাদের অনেক সময় ছোট অঙ্কর মতো আসে, বলে দেয় সব মানগুলো বলে দেয়, এবার তোমরা ডি হোক বা যাই বলবে সেটা বের করবে এই সূত্রকে কাজে লাগিয়ে। আর এই পদ্ধতিটাকে পুরো পদ্ধতিটাকে হচ্ছে ইকো রেঞ্জিং হচ্ছে বলে, ঠিক আছে। তো এই গেল এখান থেকে হচ্ছে ওই তোমার সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয়, এরোপ্লেনের উচ্চতা নির্ণয়, আর সোনার কি বা সোনার যন্ত্রটা যা মানে সোনার কি এটা এরকমই কোশ্চেনটা আসে। আর এখানে এই সূত্রটাকে কাজে লাগিয়ে অনেক সময় ছোট অঙ্ক হচ্ছে দেয়, তো এখান থেকে এই কোশ্চেনই আসবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের শব্দের বৈশিষ্ট্য এটা হচ্ছে বলছি।